ডান বাম মধ্যপন্থী উগ্রপন্থী নানান ভাগ দল উপদল তৈরি হতে থাকে। এই বিভাজনে জড়িয়ে পড়ে জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তারাও সমন্বয়করা দীর্ঘমিত্রতা ভুলে ভোটের রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ হয়ে পড়ে বিএনপি এবং জামাতকে সামনে রেখে। এই মেরুকরণের মধ্যে ঘুরপাক খেতে হচ্ছে সবাইকে। এর থেকে কি কিছুটা সুবিধা পেয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নাকি জুলাই পরবর্তী বাংলাদেশের গন্তব্য হওয়া উচিত ছিল আসলে কেমন? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কতটা দৃশ্যমান দেশ জুড়ে? রাষ্ট্র সংস্কার কেবল মুখের বুলি হিসাবেই থেকে যাচ্ছে না তো? এসব নিয়ে আলোচনা করবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং অল্টারনেটিভসের সংগঠক জনাব মাহফুজ আলম। জনাব মাহফুজ আলম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, আপনি সময় করে আমাদের অনুষ্ঠানে এসছেন, যুক্ত হয়েছেন সেজন্য। ধন্যবাদ খালেদ ভাই। জনাব আলম, আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনার দিন এখন আসলে কিভাবে কাটছে? আপনি কি করছেন অল্টারনেটিভসের সংগঠক হিসেবে? আপনাকে প্রতিদিন আসলে কি করতে হয় বা কি করছেন আপনি, বা আপনার পরিকল্পনাটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন, এখন কি করছেন আর কয়েকদিনের মধ্যে কি করবেন? না, আমরা আসলে এখন সংগঠন গোছানোর চেষ্টা করছি সারা দেশে, এবং যারা ডায়াসপোরা আছে, বাংলাদেশে বাইরে যারা আছে, বাংলাদেশ থেকে গেছেন, ওনাদের সাথে আমরা কমিউনিকেট করতেছি। তো মূলত এটা একবারই স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ, এবং এটা একটা ইউনিক অভিজ্ঞতা। এই অর্থে যে নাগরিক কমিটি, এনসিপি, এই পুরো ঘটনাটা তো আমাদের চোখের সামনে ঘটছে, এবং আমার আহ, যারা কমরেড ছিলেন তারা সবাই মিলে করছেন। ফলে ওইটা আমার চোখের সামনে ঘটনা, ওইটা যে এরকম একটা স্পৃহা ছিল, মানুষের একটা স্রোত ছিল, আগ্রহ ছিল, আকাঙ্ক্ষা ছিল, সবকিছু মিলিয়ে একটা রেডিমেড একটা ঘটনা, যে উম, সংগঠন করাটা এখন দরকার, এখন কাজ। হ্যাঁ, মানুষ হচ্ছে যে আপনার রেডি হয়ে আছে সংগঠিত হওয়ার জন্য ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলে। সেই ঘটনাটা এখন আর নাই। এখন মূলত এক ধরনের দ্বিধা, সংশয়, আস্থার সংকট, সব মিলিয়ে এটা একটা নতুন বাস্তবতায় আমরা আছি ইলেকশনের পরে। এবং এই সময়ে মানুষকে আবারও প্রায় সেম আকাঙ্ক্ষার জায়গা থেকে এনগেজ করা, এবং মানুষের আস্থার জায়গাটা ফেরত আনা, এবং সেখান থেকে তিলে তিলে সংগঠন গোছানো। আমি মনে করি এটা একটা লং জার্নি, এবং বাট ইন্টারেস্টিং জার্নি। এর ভিতরে আছি আর কি। আমরা প্রত্যেক দিনে আমরা বিভিন্ন জন আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সংগঠক যারা আছেন। এখন পর্যন্ত 100 জন হয়েছেন, আরো বেশি হবেন, 100 জন। তো ওনাদের সাথে যোগাযোগ করেন। তো ওনাদের সাথে যোগাযোগের পর আমরা কথা বলতে থাকি। সেটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হন তারা। তো কথা বলার মধ্য দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি যে আমাদের চিন্তা এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মিলছে কিনা। ওই জায়গা থেকে আমরা এনগেজ করতে থাকি। প্রথমে আমাদের 17 জন সংগঠক দিয়ে আমরা শুরু করছিলাম, সেখান থেকে এখন 100-র উপরে আমাদের সংগঠক সংগঠক। যত সংগঠক যত বাড়ছে, সমর্থক বা সদস্যও কি সেরকমই বাড়ছে? আমরা সদস্য, প্রথম দিকে আমরা এই জিনিসটাকে অনেক বেশি কি বলা যায়, একটা চাকনির মতো, মানে আমাদের একটা অভিজ্ঞতা যেহেতু আছে এনসিপির সময়কার। আমি সরাসরি যুক্ত না হইলেও যেহেতু আমার জানার সুযোগ ছিল, বা আমার ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী, কমরেড, যেটাই বলি না কেন, ওনারা যেহেতু করছে, ফলে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে যে যখন আহ, অনেক বেশি মানুষ আসে, তখন দেখা যায় যে চিন্তা এবং একটা কার্যক্রম অথবা নির্দেশনার একটা শৃঙ্খলা থাকে না। তো আমরা চাই যে এটা একটা ডিসিপ্লিন সংগঠক হোক, কোনোভাবে ক্যাডার ভিত্তিক না, কিন্তু ডিসিপ্লিনড হোক। মানে আমাদের ব্যাপারে, মানে অ্যাজ সাচ স্টুডেন্ট ফোর্সের ব্যাপারে যেটা অনেকেরই এক এক ধরনের অভিযোগ যে আমরা ডিসিপ্লিন না। তো ওই শিক্ষা থেকে আমরা বোঝার চেষ্টা করতেছি যে আমরা আসলে ডিসিপ্লিন হইতে চাই, এবং আমরা যাদেরকে সংগঠক হিসেবে নিতে চাচ্ছি তাদের সাথে বোঝাপড়াটা ক্লিয়ার করে নিতে চাচ্ছি। আমরা আসলে কি রাজনীতি করতেছি এটা যাতে ক্লিয়ার থাকে, মানে ডি- যাতে প্রত্যেক সপ্তাহে রাজনীতিটা একদিকে একবার এইদিকে একবার ওইদিকে না যায়, রাজনীতিটা যাতে স্পষ্ট থাকে। আচ্ছা, হ্যাঁ, এবং আহ, মানে ওটাই। এই ডিসিপ্লিনের স্ট্যান্ডার্ড আপনি কোনটা ধরতেছেন বা কাকে ধরতেছেন যে এটা হচ্ছে ডিসিপ্লিনের স্ট্যান্ডার্ড? বাংলাদেশের ডিসিপ্লিন পলিটিক্যাল পার্টি কোনটা?
বাংলাদেশের ডিসিপ্লিন পলিটিক্যাল পার্টি, ডিসিপ্লিন হচ্ছে যে পলিটিক্যাল পার্টি ইটসেলফ ডিসিপ্লিন হইতে পারবে না, হুম কিন্তু চর্চাটা ডিসিপ্লিন হইতে পারে। এখন ধরেন আপনার প্রত্যেক রাজনৈতিক দলে একটা চর্চার ডিসিপ্লিন আছে, এবং এটা যেটা আমরা স্টুডেন্টরা শুরু করছি, আমাদের অনভিজ্ঞতা ছিল, হুম আমাদের এক ধরনের আপনার বয়সের কারণে আমাদের এক ধরনের চিন্তার বিশৃঙ্খলাও ছিল যদি বলা যায়। হ্যাঁ, এক হুম ধরনের অনেকগুলো চিন্তা, অনেক ধরনের হুম মানুষ আমাদের মুরব্বী মুরব্বী হইতে চাইছেন। হুম ফলে যেটা হয় আর কি, যে অনেক ধরনের চিন্তার হুম মানে ঠোকাঠুকি, ওখান থেকে আসলে সঠিকটা বেছে নিয়ে সঠিকটা আমাদের বাস্তবিক প্রেক্ষাপটের সাথে মিলে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করা, এই যে ঘটনাটা, এটাই আমি বলতেছি ডিসিপ্লিন। আমি বলতেছি না যে প্যারেড করবে, সকালে ঘুম থেকে উঠে পিটি করবে তারপরে, হ্যাঁ। এটা না। মানে কোনোভাবেই না মানে কিন্তু আপনার কিন্তু কিন্তু জনাব আলম, এটা যদি আপনি একটু পরিষ্কার করতেন, আপনি কি মনে করেন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি আছে, ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, এরা কি রাজনৈতিকভাবে এদের মধ্যে চর্চায় ডিসিপ্লিনটা আছে? আর আপনি কি মিন করতেছেন যে নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে অর্থাৎ এনসিপি, তাদের মধ্যে চর্চায় ডিসিপ্লিনটা নাই কারণ বহু জায়গা থেকে আসছে, আপনি কি এরকম বলতে চাচ্ছেন? হ্যাঁ, না, এটা এটা যে ধরেন না আপনার মানে রাজনীতি তো ইভলভিং একটা ফেনোমেনা। হ্যাঁ। আপনি ধরেন না, যখন আওয়ামী লীগ সংগঠিত হয়েছে 1949 সালে, হুম হুম তখন ওখানে আপনার অনেক ধরনের মানুষ যুক্ত হয়েছে, মাওলানা হুম ভাসানীকে সামনে রেখে ওরা, বিশেষ করে যুবলীগ। এর আগে যুবলীগ একটা প্ল্যান ছিল তাদের, হুম যুবলীগ এটা মানে অনেক পুরাতন সংগঠন। হুম 72-এর পরে যেটা যুবলীগ, সেটা তো হচ্ছে শেখ ফ্যামিলির যুবলীগ। বাট এর আগে যে যুবলীগটা, সেটা হচ্ছে অলি আহাদ সাহেব সেখানে ছিলেন, এখন যিনি আছেন রুমিন ফারহানা, ওনার বাবা। তো ওনারা যেটা করার চেষ্টা করছেন, ভাষা আন্দোলন কেন্দ্রিক, মুসলিম লীগের সাথে মিলতেছে না, ওনারা একটা কাজ করলেন। মাওলানা ভাসানী মানে ফেরত আসলেন আসাম থেকে, ওনাকে নিলেন। শেখ মুজিবুর রহমানের মতো যারা কলকাতা ছিলেন, তারা আসলেন। মানে এইভাবে অনেক ধরনের লোক নিয়ে রাজনৈতিক সংগঠন হয়। কিন্তু আমি বলতেছি রাজনৈতিক সংগঠনের চিন্তা শৃঙ্খলাটা গুরুত্বপূর্ণ। চিন্তা শৃঙ্খলা এই জন্য বলতেছি যে আসলে আপনি মানুষকে কি ডেলিভারি দিবেন, কি প্রমিস করতেছেন, আপনারা নিজেরা কি চর্চা করবেন, কি চিন্তার উপরে, আপনারা কি চিন্তার পাঠাতনের উপর আপনারা নিজেরা দাঁড়াবেন, সেটা যদি একটু ডিসিপ্লিনড হয়, তাহলে মানুষ ওকে। হচ্ছে যে মেসেজটা ক্লিয়ার ক্লিয়ার পায় আর কি। আমার মনে হয় যে আহ, আমরা একটু পরবর্তী ইয়াতে যাই, শুধু আমি একটু একটু নোকতা দিয়ে রাখি যে চিন্তার শৃঙ্খলাকে অনেকে আবার শৃঙ্খলিত চিন্তাও বলেন। এখন এই চিন্তার শৃঙ্খলাটা আপনি অল্টারনেটিভসের মধ্যে কি আরোপ করতে চান, নাকি আপনারা সবাই মিলে ঠিক করতে চান? মানে এটার মধ্যে থেকে আসলে এই চিন্তার শৃঙ্খলাটা কি, আপনি যদি দুই একটা বাক্যে বলেন, মানে নাইলে পুরো আলোচনাটাই অনেক বেশি থিওরিটিক্যাল হয়ে যাবে আর কি। মানে এই চিন্তার শৃঙ্খলাটা আপনি অল্টারনেটিভসের মধ্যে কেমনে দেখতে চান বা কিভাবে দেখতেছেন এটা? আর এটা তো আমি বললাম যে এটা একটা হুম ইভলভিং ফেনোমেনা, সবার সাথে পরামর্শ, সবার একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আমাদের চিন্তা, আমাদের কিন্তু এটার কি তত্ত্ব কোনো কথা। কর্নার স্টোন বা এইরকম কোনো কিছু কি আছে যে এটাকে কেন্দ্র করে ওই সবার সাথে পরামর্শ করে জিনিসটা ইভলভ করতেছে, নাকি আপনারা কেন্দ্রটাও খুঁজতেছেন? না, কেন্দ্র তো হচ্ছে যে আমাদের সাংগঠনিক পরামর্শ, চিন্তা, মানে আমরা যদি আলোচনা করতেছি, যখন আমরা কখনো বলতেছি বিভিন্ন ধরনের কি বলা যায়, পলিটিক্যাল ফিলোসফিক্যাল তর্কগুলো আমরা করতেছি, বোঝার চেষ্টা করতেছি যে বাংলাদেশে আমরা এখন বলতেছি সোশ্যাল ডেমোক্রেসি দরকার। হুম এখন ধরেন আমাদের কথাতে এটা আছে, আমাদের অল্টারনেটিভস এর কথা। হুম এখন সোশ্যাল ডেমোক্রেসি কিন্তু মানে এক রৈখিক কিছু না, মনোলিথিক কিছু না। সোশ্যাল ডেমোক্রেসি অনেক ধরনের, হরেক রকমের সোশ্যাল ডেমোক্রেসি আছে। এবং বাংলাদেশের বাজেট যেটা হয়েছে এই অনুযায়ী সোশ্যাল ডেমোক্রেসি ইজ এ টাফ টাস্ক ইন বাংলাদেশ। বাট পয়েন্ট হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি কোন ধরনের সোশ্যাল ডেমোক্রেসি হবে। আমরা যেহেতু রাজনীতিটা একটু মানে আহ, আদর্শিক পজিশনের জায়গা থেকে করতে চাই, সেই জায়গা থেকে আমি বলতেছি যে একটা ডিসিপ্লিন থাকা দরকার, না সেইটা আইডিয়ার ঠিক জায়গা থেকে, আছে, চিন্তার জায়গা কিন্তু থেকে। সেই আদর্শটা মানে আপনি যেটাকে আদর্শ বলতেছেন, মানে পলিটিক্যাল পার্টিগুলি যখন ফর্ম করে তখন তো অবশ্যই যেটাকে আমরা আদর্শ বইলা একটা ডিফাইন করতেছি, ওরকম কোনো না কোনো কিছু একটা ওরা সামনে রাখে। কেউ এটাকে জাতীয়তাবাদ বলে, কেউ এটাকে ধর্ম অনেক সময় একটা আদর্শের জায়গা থেকে একটা কাজ করতে পারে, অনেক সময়
অতীত কোনো গৌরবের বিষয়ে একটা আদর্শের কাজ করতে পারে। অনেক সময় বর্ণ আমরা দেখছি পলিটিক্যাল পার্টি ফরমেশনের সময় আদর্শ হতে পারে, অনেক সময় যেটা আপনি সোশ্যাল স্ট্রাকচার বলতেছেন যে বা সোশ্যাল সেফটি নেটও অনেক সময় একটা পলিটিক্যাল পার্টির আদর্শ হতে পারে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা কি এটা বাছাই করছেন যে এইটা আসলে ৭১, ২৪, সাদা কালো, মুসলমান, হিন্দু, বাঙালি, চাকমা, মানে আছে না, মানে এইটার মধ্যে থেকে এরকম কিছু একটা করছেন কিনা, বা না আমরা সবকিছু সবার সমান? না, 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 আমি ধরেন আপনার ওই ৭১, ৪৭, কোনটা বড় কোনটা ছোট, ২৪ এগুলোর হুম, তর্কে আমার আগ্রহী না হতো। হুম, ওগুলো মোটামুটি একটা জায়গায় আছে। আমরা যেটা নিয়ে আগ্রহী, আমরা বলি যে আমরা হচ্ছে ইকোনমি প্রশ্নটা নিয়ে আগ্রহী বাংলাদেশে এখন। আমরা হুম। ইকোলজির প্রশ্ন নিয়ে আগ্রহী, আমরা ইকুয়ালিটির প্রশ্ন নিয়ে আগ্রহী। এই তিনটা জিনিস আমাদের চোখের সামনে আছে। ওকে। ওইটাকে কেন্দ্র করে যত ধরনের চিন্তা আছে সারা দুনিয়াতে, হুম। এবং বাংলাদেশের সাথে যে প্রাসঙ্গিক যেটা এবং প্রায়োগিক যেটা মনে হবে সেটাই আমরা করব। এটাইকে আমি বলতেছি একটা ডিসিপ্লিনে নিয়ে আসা। তাহলে আমাদের মেসেজটা ক্লিয়ার হবে, আমাদের সংগঠনে যারা আছেন তারা বুঝতে পারবেন ওনারা কি জন্য কাজ করতেছেন, কজটা কি, কোন কজের জন্য তারা লড়তেছেন, এটাই। ওকে। ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি তিনটা বিষয় আপনারা সামনে রেখে এই বিষয়গুলি নিয়ে আপনি ইভলভ করতেছেন সেটা আপনি বলতেছেন। তা আমি আহ, আপনাকে শুধু প্রশ্নটা করে রাখি, আপনি পরে কোনো এক সময় বলেন, কারণ আমরা একটা আলোচনাটা আগাই, যে আসলে আপনি যখন ইকোলজির কথা বলেন তখন বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ইকোনমিটাতে টান পড়ে কিনা, যখন আপনি ইকোনমি ইকুয়ালজি দুইটার কথাই চিন্তা করেন তখন আবার ইকুয়ালিটিতে টান পড়ে কিনা, এটার কোনো প্র্যাকটিক্যাল একটা ছক বা কাঠামো আপনার সামনে আসে কিনা। হাওয়েভার আমি একটু আগাই, আপনাকে এই প্রশ্ন আমি একটু করতেই চাই যে অল্টারনেটিভসটা আসলে কিভাবে ফিন্যান্স করা হচ্ছে বা কারা টাকা, এটা কি একটা ক্রাউড ফান্ডিং এর মধ্যে হচ্ছে, বা এটা কি হইতেছে আসলে? এখানে আসলে খরচ নেই, ধরেন না আমরা এখনো কোনো পাবলিক প্রোগ্রাম করি নাই। আচ্ছা, যখন আমাদের করবেন, দুই যখন কি করবেন। হ্যাঁ, যখন করব আমরা আমরা আমাদের চিন্তা হচ্ছে আমাদের সংগঠকরা প্রত্যেক মাসে একটা অনুদান দিতে হয় হুম। সংগঠনকে, নিজেদের আমরা নিজেরা দিই। এবং আমরা চাই যে আমাদের যারা আছেন, পরিচিত যারা আছে তাদের কাছ থেকে নিব, এবং আমরা অলিগার্কদের থেকে কোনো টাকা নিব না। এটা হচ্ছে আমাদের ঘোষিত কথা, সিম্পল, যে অলিগার্কদের আমরা থেকে আপনার টাকা টাকা নিব নেবেন না? না। ওকে। আপনাদের সংগঠকদের কাছ থেকে যে টাকা আপনারা পাবেন, তো সেইটার ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে যারা আপনাদের টাকা দিবে তারাই সংগঠক হতে পারবে, নাকি যারা সংগঠক হবে তারা টাকা দিবে? না, আপনিও দিতে পারেন যদি চান। আচ্ছা, হ্যাঁ, আমিও কিন্তু দিতে পারবো। বিষয়টা হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি কিন্তু যেভাবে কিন্তু টাকা দিব, মানে এটা তো পরিষ্কার লেখা থাকবে, লেখাপড়া থাকবে যে এটা। হ্যাঁ, 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 হ্যাঁ। লেখাপড়া থাকবে। এবং আমরা মানে এটা দুঃখজনক যে আমরা এটা এখনো গোছাইতে পারি নাই। আমাদের এনসিপি আমাদের সাথে যারা ছিল ছেলেরা, ওরাও হুম, করার চেষ্টা করছে। হুম, হ্যাঁ, ওটা বারবার আলোচনায় আসছে, একটা ভালো ফাইন্যান্স পলিসি হুম, যাতে পলিটিক্যাল পার্টির জন্য আসে, সেটা আমরা সেটা কিন্তু সবার মাথায় আছে, সবার হুম। হয়তো কর্মপদ্ধতিতে নাই, এখনো আনতে পারে নাই, সেটা বাস্তবতা, কিন্তু আমাদের সবার মধ্যেই চিন্তাটা আছে। বিশেষ করে আমরা এখন যেহেতু একটা আবার বলতেছি যে আমরা নতুন করে শুরু করতে চাচ্ছি, ফলে আমাদেরকে আরো বেশি ক্ল্যারিটি দরকার, আরো বেশি মানে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি দরকার মানুষের কাছে, যে আমরা আসলেই এটা মিন করতেছি যে আমরা পাবলিকের টাকায় ফাইন্যান্সড হব, এবং পাবলিকের প্রতি আমরা রেসপন্সিবল হব, যে ওদের কাছে ওকে। আমরা ফেরত যাব। এবং এই ক্ষেত্রে এখন অনেক ধরনের ডিজিটাল সিস্টেম আছে, আপনি যদি বলেন এই যে কি বলে বিভিন্ন আহ, হুম। এটাকে কি বলে আপনার, বিভিন্ন ভাবে এটা করা যায়। ওকে। আপনাকে ধরেন একটা ডিজিটাল আপনাকে পেমেন্ট ইয়াটা হুম, পাঠিয়ে দিলাম যে খালেদ ভাই আপনি হুম, আমাকে ১,০০০ টাকা দিছেন, হুম, এই হচ্ছে আপনার রসিদ, হুম। এটা আপনি রাখবেন, আপনি ১ বছর পরে অথবা ৬ মাস পরে আপনাকে আমরা রিভিউ দিব যে আপনার টাকা কই খরচ হয়েছে, হ্যাঁ, এবং আমরা কিভাবে এটা খরচ করলাম। আহ, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরে, পদত্যাগ মানে হ্যাঁ পদত্যাগই তো, আপনি তো উপদেষ্টা পদ থেকে পদটা ছাড়ছেন আসলে, জি, তাই না? জি, যে জি, উপদেষ্টা পদ জি। থেকে পদত্যাগ করার পরে আপনি আহ, আপনি কি করতেছেন, মানে যেটা দিয়ে আপনার লিভিং হয় বা অর্থনৈতিকভাবে আপনার আয় কি দিয়ে হচ্ছে? আমার হচ্ছে যে আমি লেখালেখি করতেছি, অনুবাদ করতাম আমি এই ইয়ার আগেই, হুম, কি বলে আপনার অভ্যুত্থানের আগেই হুম, হুম, অনুবাদ লেখালেখি, আমি এখন 3টা বইয়ের কাজ করতেছি হুম, আমার নিজেরই, হুম, এবং আমি অনেকগুলো অনুবাদের কাজ সম্পাদনার কাজ করি। হুম। এটা একটা আছে, এই তো, আর ফ্যামিলি আছে আমার, মানে কিছু সঞ্চয় ছিল, হুম। ও এইটা দিয়ে চলে যায় আর কি। ওকে। আপনার যেটাকে
মানে কেরিয়ার বা পেশা বলা হয়, সেটা তো আপনি রাজনীতিকেই তো আর পেশা বলা যাবে না, কিন্তু আপনি কি যেটা পেশা মানে ওই অর্থ সমাগমের জন্য যে এটা কাজ করা, সেইটার ব্যাপারে কি কিছু ভাবছেন? ভবিষ্যতে কি আপনি কোনো কিছুতে যুক্ত হবেন কনসালটেন্ট হিসাবে, বা অনেকে আমরা দেখতে পাচ্ছি যে না না, আমি এনসিপি লেখালেখিতে থাকবো। আমি লেখালেখিতে থাকবে। লেখালেখি রিসার্চের ভিতরে থাকবো। জি। এবং এর ভিতর দিয়ে আমি যতটুকু সম্ভব টাকা উপার্জন হিসেবে আমি মনে করি এখানে হিউজ মানে সম্ভাবনা আছে। আমি নিজে থেকে মনে করি, হুম। আমার 2টা বই পাবলিশ হয়েছে আগে, এটা হুম। খুব বেশি টাকা আমার আসে না। হুম। কিন্তু যেই টাকা আপনি ধরেন অনুবাদ করে করা যায়, হুম। লেখালেখি করে করা যায়, তারপর হচ্ছে রিসার্চের কাজ করে করা যায়, এবং এটা আমার জন্য আনন্দেরও। আমি এটাই আমি ছিলাম আসলে অভ্যুত্থানের আগে। অনেকে আমার সম্বন্ধে জানেন না। ওকে। আমি অভ্যুত্থানের আগে বেসিক্যালি সারাদিন লাইব্রেরি ওয়ার্কে করতাম, আর হুম। সন্ধ্যা থেকে আসলে ছেলেদের সাথে আড্ডা, পলিটিক্যাল আড্ডা দিতাম। ফলে হুম। আমার লাইব্রেরি ওয়ার্কটা আবার আমি কন্টিনিউ করতেছি। এবং আমি আমার রিসার্চের ওকে। জি। ওকে। ফেয়ার এন্ড আপনি মানে অল্টারনেটিভসটা যেটা আপনি নিয়ে আগাচ্ছেন, সেটার ক্ষেত্রে তো আম, মানুষ বা যাদেরকে জনতা বলি আমরা, জনগণ, তারা আপনাদের উপর আস্থা রাখতে হবে। আপনার কাছে কি মনে হয় যে যারা মানুষ আছেন, যারা জুলাই আন্দোলনে আহ, বা নেতৃত্ব দিতে দেখেছেন আপনার সাবেক সহকর্মীদের, তারা তাদের উপর আস্থা না রেখে আপনার উপর আস্থা বা আপনাদের উপর আস্থা কেন রাখবেন? মানে কেন এনসিপি না করে মানুষ অল্টারনেটিভস করবে? সেটা তো হচ্ছে মানুষের পছন্দের জায়গা, সেটা পলিটিক্যাল কম্পাসের জায়গা থেকে হইতে পারে। অনেকে হুম। ভাবতে পারেন যে মানে একটা, এটা মনে হয় আদর্শিক অ্যাফিনিটির কারণেই হবে, একটা বড় সড়ো হুম। অংশের জায়গা থেকে। আর এটা হচ্ছে যদি আমরা আসলেই ভালো পলিটিক্যাল কালচার গ্রো করতে পারি, আমরা আসলে ওই সময় সবাই একসাথে বসে যেসব মানে বলছি পলিটিক্যাল কালচার চেঞ্জ হুম। করা দরকার, হুম। সেটা যদি আমরা করতে পারি, এই 2টা জায়গায় হয়তো ধরেন আমাদের একটা আপনারা ভ্যান্টেজ পয়েন্ট আছে। সবচেয়ে বেশি যেটা বলছেন সেটা হচ্ছে যে, বা আপনাদের বলা যে জিনিসটা আমাদের কানে সবচেয়ে বেশি আসছে গুরুত্বের কারণে, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বন্দোবস্ত কথাটা বাংলাদেশ রাজনীতিতে নতুন না, কিন্তু আপনারা যখন বলছেন তখন এটা অনেক দৃঢ়ভাবে এটা হয়ে আসছে। এখন ধরা যাক এনসিপিতে যারা ছিলেন তারাও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, আপনিও বলছেন। এখন আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এনসিপি না করে অল্টারনেটিভ স্ক্যান করব, মানে আপনার বন্দোবস্ত যে নতুন হবে সেইটা আমি কেমনে আপনার উপর আস্থা রাখবো?